ওদিকে কালনাগিনী হঠাৎ করে ছটফট করতে থাকে। না না না, আমার কিছুই ভালো লাগছে না। আমার যে এবার বড্ড ভয় করছে। আমার কেন জানি না মনে হচ্ছে আমার শেষ সময় এগিয়ে আসতে শুরু করেছে। কিন্তু আমার মনের মধ্যে এমনটা কেন হচ্ছে? এর কারণ কি হতে পারে? কিন্তু আমার এমনটা কেন মনে হচ্ছে? এর কারণ কি হতে পারে? কিছুই তো বুঝতে পারছি না। ওদিকে তান্ত্রিক বাবার কাছে গিয়ে সব কিছু যে জিজ্ঞাসা করব, তারও তো কোনো উপায় নেই। কারণ তান্ত্রিক বাবা তো বিশেষ কারণে অনেক দূরে আছে এখন। না না বুদ্ধি বুড়ি, তুমি কথা বলো না গো। আমরা যে করে হোক ওই মরণবিন কোথায় আছে সেটা ঠিক ব্যবস্থা করব, আর সেই বিনের খোঁজ জেনে তোমাকে জানাবো। কিন্তু তুই দেখলি না, বদ্যি বুড়ি বলল বদ্যি বুড়ি নিজেই জানে না তুই মরণবিন কোথায় আছে সেটা কি করে খোঁজ বের করবি বলতো? জানি না কোথা থেকে কিভাবে মরণবিনের খোঁজ বের করব আমরা, কিন্তু আমার মনে হয় মৎস্যরানীর কাছে গিয়ে কথা বলতে পারি যদি আমরা, তাহলে আমার মনের বিশ্বাস মৎস্যরানী কোনো না কোনো উপায় বলে দেবে ওই মরণবিন খুঁজে বের করার। কথাখানা তুই মন্দ বলিসনি। আর দেরি না করে আমরা মৎস্যরানীর কাছে যাই আর তাকে সব কিছু খুলে বলি, সে আমাদেরকে সাহায্য করবে। হ্যাঁ বুদ্ধি বুড়ি, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো। আমরা কিছুক্ষণের মধ্যেই মৎস্যরানীর সাথে কথা বলে আবার ফিরে আসবো। আর তাছাড়া আমাদের হাতে তো সময় খুব কম, তাই যা করার আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হবে গো। হ্যাঁ হ্যাঁ, আমি আমি এখানে অপেক্ষা করছি। তবে হ্যাঁ, তোরা কিন্তু একদম দেরি করবি না। তোরা যাবি আর তাড়াতাড়ি মৎস্যরানীর সাথে কথা বলবি। কথা শেষ করে এসে আমাকে তাড়াতাড়ি এসে জানাবি, না হলে যে মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে রে বাছা। ঠিক আছে বুড়িমা, আমরা যাব আর আসবো। এই কথা বলে মাছ দুটি নদীর জলে ডুব দেয়, আর বদ্যি বুড়ি সেই মাছ দুটির জন্য নদীর কিনারায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। তুমি তো জঙ্গলে বেরোছো, কিন্তু সাবধান থেকো। এই জঙ্গলে অনেক হিংস্র পশু পাখি আছে, তাদের থেকে সাবধান। তারা যদি একবার তোমাদের দেখে ফেলে তাহলে খেয়ে নেবে গো। আমি আমার প্রাণের ভয় করি না গো। বিধাতা একজন আছেন, তিনি আমাকে সাহায্য করবেন। আর তোমরা প্রার্থনা করো আমি যেন আমার অভাগীকে খুঁজে পাই। তোমার বন্ধু হরিণও আমাকে বলেছে এই নদীর পাড়ে নাকি কাকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। আমার কেন জানি না মনে হচ্ছে সে হয়তোবা আমার অভাগী, আর তাই যত তাড়াতাড়ি সম্ভব তার কাছে যে আমাকে যেতেই হবে। হ্যাঁ গো হ্যাঁ, আমরা তো এ খবর শুনেছি। তবে তুমি এই পথে না, ওই যে সোজা পথটা দেখতে পাচ্ছ ও পথে যাবে। আর নদীর কিনারা তো এই মেয়েটিকে পাওয়া গিয়েছিল গো। ঠিক আছে, তোমাদের অনেক ধন্যবাদ। তাহলে আমি এখন যাই। এই কথা বলে রাজকুমার সেই হরিণীদের কাছ থেকে বিদায় নিয়ে অভাগীকে খোঁজার উদ্দেশ্যে আবারও চলতে থাকে। চলতে চলতে বেশ খানিকটা পথ পেরিয়ে যায়, কিন্তু কোনোভাবেই সে অভাগীর দেখা পায় না। এই তো বেশ খানিকটা পথ এগিয়ে এলাম, কই নদীর কিনারায় তো এখনো দেখতে পেলাম না। হরিণরা তো আমাকে এই পথের কথাই বলল। আমাকে আমাকে আরও একটু এগিয়ে গিয়ে দেখতে হবে। আমার বিশ্বাস আমি নদীর কিনারা ঠিকই পেয়ে যাব। কিন্তু আমার যে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, বড্ড ক্ষুধাও লেগেছে, কিছুতেই যেন চলতে পারছি না। কিন্তু তারপরও আমাকে দুর্বল হলে চলবে না, আমাকে যে চলতেই হবে। কি রানী, তুমি না খেয়ে দে এখন এভাবে এখানে দাঁড়িয়ে আছো? এভাবে থাকলে তো তোমার শরীর খারাপ করবে। চলো খাবার খেয়ে নেবে। না না, এখন আর খেতে ইচ্ছে করছে না। আমি বরং রাতে খাবো মহারাজ। আপনি যান, দাসীরা সব খাবার প্রস্তুত করে ফেলেছে। আপনি খাবার ঘরে গিয়ে খাবারটা খেয়ে নিন। না না রানী, সেটা কি করে হয়? তুমি এখানে এভাবে না খেয়ে থাকবে আর আমি গিয়ে দিব্যি খাবার খেয়ে নেব?
এটা কি কখনো হতে পারে? চলো দুজনে একসাথে গিয়ে খাবার খাবো। কিন্তু মহারাজ, আমার যে খেতে ইচ্ছে করছে না। আমি জানি রানী, তুমি কেন খেতে চাইছো না। তোমার কুমারের জন্য বড্ড চিন্তা হচ্ছে, তাই তো? কিন্তু রানী, যদি এতই চিন্তা করার ছিল তাহলে তুমি ওকে এভাবে একা একা কেন যেতে দিলে বলো? আসলে মহারাজ, আমি তো মা, তাই মায়েদের সন্তানের জন্য কষ্ট হবে, কিন্তু তাই বলে তো আমি স্বার্থপর হতে পারি না, নিষ্ঠুর হতে পারি না। অভাগীকে খুঁজে বের করে আনাটা যে অনেক বেশি জরুরি, তাই তো এত ত্যাগ আমাকে করতেই হলো। এখন আমার কুমার কোথায় আছে, কি করছে, ও ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে কিনা সেটাও যে আমি জানি না। তবে আমার বিশ্বাস আমার কুমার ঠিক অভাগীকে খুঁজে পেয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবে, আর সেই অপেক্ষাতেই তো আমি আছি। হ্যাঁ রানী, তোমার কুমার ফিরবে, অবশ্যই ফিরবে, আর অভাগীকে সাথে করে নিয়ে ফিরে আসবে। কিন্তু তার জন্য তো তোমাকেও সুস্থ থাকতে হবে। এই জন্য বলছি, চলো খাবার খেয়ে নেবে। ঠিক আছে মহারাজ, চলুন। বলবো, সবই বলবো, তবে আমাকে কিছুটা সময় দে। শোন, এখন আমি কিছুক্ষণ একা থাকতে চাই, তুই এখন যা। এরপর কানি বুড়ি সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে কালনাগিনী এসে হাজির হয়ে যায়। এ কি কালনাগিনী, তুমি হঠাৎ করে এখানে? কি চাই তোমার আমার কাছে? এ কি, আমি কোথায় এলাম? এটা তো তন্ত্রপুরী নয়। তবে এটা তো তন্ত্রপুরীর প্রাসাদ, আমি জানি। এই, কে তুমি? বলো, তন্ত্রপুরী কোথায়? তাকে ডেকে নিয়ে এসো, তার সাথে আমার বিশেষ কিছু দরকার আছে। আর তোমার সাথে আমি এত কথা বলবো না। তুমি ভুল করছো কালনাগিনী, আমি তন্ত্রপুরী। আমাকে চিনতে পারছো না? অবশ্য চিনতে পারবেই বা কি করে? আমি তো আমার বয়স কমিয়ে ফেলেছি, তাই না? যাই হোক, এসব বাদ দাও। এখন কি বলবে বলো তো? কি, তুমি তন্ত্রপুরী? আমি তো বিশ্বাসই করতে পারছি না। যাই হোক তন্ত্রপুরী, তোমার কাছে বিশেষ একটি কারণে আমি এসেছি। একরকম বলতে পারো বাধ্য হয়ে তোমার কাছে এসেছি। আসলে আমার একটু সাহায্যের দরকার তোমার কাছ থেকে। আহা, তুমি আবার আমাকে কেন তন্ত্রপুরী বলছো বলো দেখিনি? তোমাকে বলেছি, আমাকে দেখে কি তোমার তন্ত্রপুরী বলে মনে হচ্ছে? আহা, তুমি একটু আগেই তো বললে তুমিই তন্ত্রপুরী, তাহলে তোমাকে তন্ত্রপুরী বললে তাতে করে তুমি এত রেগে যাচ্ছ কেন? আগে আমি তন্ত্রপুরী ছিলাম, কিন্তু এখন আমি আমার নাম পরিবর্তন করেছি। আমাকে তুমি তন্দ্রা বলে ডাকবে। এখন বলো, কি কারণে এসেছো তুমি? ঠিক আছে, আমার ভুল হয়েছে। তোমাকে এখন থেকে আমি তন্দ্রা বলেই ডাকবো। তন্দ্রা, আসলে আমি একটি বিশেষ কারণে তোমার কাছে এসেছি। তুমি একটু তোমার ধ্যান সাধনার মাধ্যমে জানার চেষ্টা করো না যে এর কারণ কি হতে পারে। আমি বড্ড চিন্তিত আছি, আর সেই চিন্তার বিশ্লেষণই আমি তোমার কাছ থেকে জানতে চাই। এরপর কালনাগিনী তার মনে থাকা সেই চিন্তার কথাগুলো তন্ত্রপুরীকে খুলে বলে। ঠিক আছে, এই ব্যাপার, একটু অপেক্ষা করো। আমি সব কিছু জেনে তোমাকে জানানোর ব্যবস্থা করছি। ওদিকে সেই বদ্যি বুড়ি সেই মাছ দুটির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তখনও মাছ দুটি ফিরে আসে না। বেলা গড়িয়ে যেতে থাকে, বদ্যি বুড়ির চিন্তাও যেন আরো বাড়তে থাকে। সেই তখন থেকে আমি ওদের জন্য অপেক্ষা করেই যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত তো ওরা ফিরে এলো না। এদিকে তো হাতেও সময় নেই, বেলা গড়িয়ে যেতে শুরু করে দিয়েছে। এখন পর্যন্ত আমি ওই মারণ ভিন কোথায় আছে সেটা জানতে পারলাম না। তাহলে ওটা কি করে খুঁজে আনবো? আর ওটা খুঁজে আনতে গেলেও তো অনেক সময়ের ব্যাপার। এছাড়া একটা জিনিস নিয়ে তো আমি অনেক বেশি চিন্তিত আছি, তবে সেটা আমি পরে ভাববো। আগে আমাকে জানতে হবে যে ওই মারণ বিন আগে কোন স্থানে আছে। মারণ বিন, তারপর মারণ বিন উদ্ধারের কথা ভাবা যাবে। সব কিছু আমাকে খুব অল্প সময়ের মধ্যেই করতে হবে। আর তাছাড়া আমি তো চাইলেও অনেক বেশি
সময় ধরে আমার বাড়িটাকে এইভাবে অদৃশ্য অবস্থায় রাখতে পারবো না। আর যদি রাখি তাহলে ওই মেয়েটির ক্ষতি হয়ে যাবে, কিন্তু আমি ফিরে না যাওয়া পর্যন্ত তো বাড়িটা দৃশ্যমানও করতে পারবো না। আর তাছাড়া আমার কেন জানি না মনে হচ্ছে ওই মাছ দুটি নিশ্চয় মারণ বিনের কোনো না কোনো খবর নিয়ে আসবেই। আর তাই তো আমাকে আরও কিছুটা সময় এখানে অপেক্ষা করতেই হবে, কিন্তু ওদের তো এতটা সময় লাগার কথা নয়। তাহলে কি মৎস্যরানী ও নিজে ওই মারণ বিনের খোঁজ জানে না? যদি সেটা হয় তাহলে তো বড্ড বিপদ হয়ে যাবে। ওদিকে তোতা পাখি আর নাগরানী সেখানে অপেক্ষা করতে থাকে। নাগরানী, আমার বড্ড তেষ্টা পেয়েছে, আমার একটু জল খাওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, তেষ্টা তো লাগারই কথা, কারণ অনেকটা সময় উড়ে উড়ে আপনি এখানে এসেছেন। আপনি এক কাজ করুন, সামনে একটু এগিয়ে গেলেই নদী দেখতে পাবেন। ওই নদী থেকেই বরং আপনি একটু জল পান করে আসুন। ঠিক আছে নাগরানী, আপনি এখানেই অপেক্ষা করুন, তাহলে আমি বরং উড়ে গিয়ে জল পান করে এক্ষুনি আবার ফিরে আসবো। এই কথা বলে তোতা পাখিটি জল পান করার জন্য নদীর তীরে যায়। এই তো, এই নদীর জল পান করলে আমার তেষ্টাটা আমি একটু মেটাতে পারবো ক্ষণ। না না, আর দেরি করব না, জল পান করে আমাকে আবার নাগরানীর কাছে ফিরে যেতে হবে। এই কথা বলে তোতা পাখিটি তাড়াতাড়ি করে জল পান করে আর নাগরানীর কাছে ফিরে যাওয়ার জন্য রওনা দিতে যায়। আর তখনই দেখতে পায় নদীর তীরে একজন বুড়ি একা একা দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সে যেন কারোর জন্য অপেক্ষা করছে। এ কি, এই জঙ্গলেই বৃদ্ধা মহিলাটি কি করছে? আর তাছাড়া এই জঙ্গলে ঘুরে যা বুঝলাম তাতে করে তো মনে হলো এই জঙ্গলে কোনো মানুষের বসবাসের কথাই নয়। তাহলে এই বুড়িটা কোথা থেকে এলো? আচ্ছা, এই বুড়িটা আবার ওই বদ্যি বুড়ি নয় তো? হ্যাঁ, হতেই পারে। নাগরানী তো বলেছিল এই জঙ্গলে নাকি ওই বদ্যি বুড়ি থাকে। ওই বদ্যি বুড়ির বাড়িটাও অদৃশ্য হয়ে আছে ঠিকই, কিন্তু এই বুড়িটা তো এখন এখানে অপেক্ষা করছে। আমি এক কাজ করি, আমি নাগরানীর কাছে গিয়ে এই বুড়ির ব্যাপারে সব কিছু জানাই, তাহলে নাগরানী বলতে পারবে যে এটা ওই বদ্যি বুড়ি কিনা। আর যদি এটা বদ্যি বুড়ি হয়ে যায় তাহলে আমাদের অভাগীকে আমরা খুঁজে পেয়ে যাব। সবই তো শুনলেন মৎস্যরানী, এবার আমাদেরকে বলুন না ওই মারণ বিন কোথায় আছে? কিভাবেই বা আমরা ওই মারণ বিনকে পেতে পারি? মাছিদের কথা শুনে মৎস্যরানী একেবারে নিশ্চুপ হয়ে যায়। সে কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কি হলো মৎস্যরানী, আপনি যে কিছুই বলছেন না? এভাবে আর চুপ করে থাকবেন না, দয়া করে আমাদেরকে বলুন না ওই মরণ বিনকে খুঁজে পাওয়ার কোনো উপায় আছে? আপনি কি ওই মরণ বিনের খোঁজ জানেন? ওই মরণ বিনের সম্পর্কে তোমরা কতটুকু জানো যে তোমরা মরণ বিনের খোঁজ করছো? আর তাছাড়া আমি এটা বুঝতে পারছি না যে একটা মেয়ের জন্য তোমরা কিনা এত বড় ঝুঁকি নিতে চাইছো। তোমরা কি এটা জানো ওই মারণ বিন যে কেউ চাইলেও স্পর্শ করতে পারে না? কি বলছেন কি মৎস্যরানী? যাই হোক না কেন, আপনি দয়া করে আমাদেরকে ওই মরণ বিনের খোঁজটা দিন না। আমরা বদ্যি বুড়িকে মরণ বিনের খোঁজটা জানাই, এরপর বদ্যি বুড়ি নিশ্চয় কোনো না কোনো উপায়ে ওই মরণ বিন উদ্ধার করার চেষ্টা করবে।
কোথায় আছে ওই মারণ বিন। তবে হ্যাঁ, আমি আবারও তোমাদের সাবধান করে দিচ্ছি, ওই মারণ বিন কিন্তু চাইলেই যে কেউ স্পর্শ করতে পারে না। এ কথা বলে মৎস্যকন্যা সেই মরণবিন কোথায় আছে সে কথা মাছ দুটিকে জানিয়ে দেয়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।